থেকে স্টার্ট করি আমরা। কোশ্চেন অ্যান্সার গুলো তোরা বলবি, বেসিক্যালি আমি জাস্ট দেখবো হয়েছে কিনা সেটা বলবো, ঠিক আছে? তোরা বলবি, তোদেরকে আমি জিজ্ঞেস করবো, তোরা বলবি। তাহলে একসাথে এখানেই আমাদের প্রিপারেশনটা হয়ে যাবে। ওকে, সবাই দেখছিস তো? প্রত্যেকে মোবাইলে বা যারা ল্যাপটপে ক্লাস করছিস সবাই স্টুডেন্ট কপিটা একটু বের কর, ডিজিটালের স্টুডেন্ট কপিটা। ইভেন কালকেও তো গ্রুপে পাঠানো হয়েছে, সেখান থেকেও ডিজিটালের স্টুডেন্ট কপিটা সবাই একটু বের কর। বের করেছিস? হ্যাঁ স্যার। ওকে, প্রথম কোশ্চেন আছে, দ্য ট্রুথ টেবিল ফর অ্যান এসআর ফ্লিপ ফ্লপ হ্যাজ হাউ মেনি ভ্যালিড এন্ট্রিজ? এসআর ফ্লিপ ফ্লপের যে ট্রুথ টেবিল সেখানে কতগুলো ভ্যালিড এন্ট্রি আছে? 1 2 3 4, চারটে অপশন আছে। এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলে কতগুলো ভ্যালিড এন্ট্রি আছে? কি অ্যান্সার হবে বল? বল, শুনতে পাইনি। স্যার 4। 4 চারটেই কি ভ্যালিড এন্ট্রি? স্যার 3। হ্যাঁ 3 হবে। একটা তো আমাদের সেই স্টেটটা ছিল, তাই না? 1 1 এর ক্ষেত্রে আমাদের সেই হ্যাঁ স্টেটটা স্যার। ছিল, আমরা আউটপুটটাকে ফাইন্ড করতে পারছিলাম না প্রপারলি। ওই স্টেটটাকে আমরা নট ইউজ স্টেট বলছিলাম, তাই না? তাহলে নট ইউজ যে স্টেটটা থাকে সেটা আমার তো ভ্যালিড এন্ট্রি নয়। তাহলে আমার তো মোট চারটে কম্বিনেশন, তার মধ্যে একটা আমাদের ইনভ্যালিড, বাকি আমাদের তিনটে হচ্ছে ভ্যালিড এন্ট্রিজ। তাহলে এখানে অপশনটা হচ্ছে অপশন সি, একের অ্যান্সারটা হচ্ছে অপশন সি। ওকে, পরের কোশ্চেন, এ বেসিক এসআর ফ্লিপ ফ্লপ ক্যান বি কনস্ট্রাক্টেড বাই ক্রস কাপলিং অফ হুইচ বেসিক লজিক গেটস? আমরা এসআর ফ্লিপ ফ্লপ যখন আমরা কনস্ট্রাক্ট করেছি তখন আমরা যে বেসিক লজিক গেট গুলো আমরা ব্যবহার করেছি, কোনটা ইউজ করেছি আমরা, কোন গেট ইউজ করে আমরা এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করেছি? স্যার নর আর NOR ন্যান্ড। and NAND. নর আর ন্যান্ড। আমরা ন্যান্ড দিয়ে করেছি, নর দিয়েও করা যায়, কারণ ইউনিভার্সাল গেট মানে তাদেরকে দিয়ে সবকিছুই আমরা ডিজাইন করতে পারি, যে কোনো সার্কিট। তাহলে নর অ্যান্ড ন্যান্ড, আর অপশন সি, এখানে অপশন সি। ওকে, কোশ্চেন নাম্বার 3, the logic circuit whose output at any instant of time depends only on the present input but also on the past output are called combinational circuit, সিকোয়েন্সিয়াল। sequential circuit, obviously sequential circuit। তো সেটা আমরা জানি, সিকোয়েন্সিয়াল সার্কিটের ডেফিনেশন থেকে সেটা আমরা জানি, সিকোয়েন্সিয়াল সার্কিট। কম্বিনেশনাল সার্কিট হলে শুধুমাত্র প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করতো, কিন্তু পাস্ট আউটপুটটা এখানে কনসিডার হতো না। ওকে, তাহলে অপশন বি, তিনেরটা হচ্ছে অপশন বি, সিকোয়েন্সিয়াল সার্কিট। Question number 4, how many types of sequential circuits are? 2। বল। 2। 2, তাই তো? কি নাম? অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট আর সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, অপশন এ, কোশ্চেন নাম্বার 4, অপশন এ। ওকে, question number 5, in SR flip flop if Q is 0 the output is said to be রিসেট। রিসেট। আমরা জানি যে আউটপুট 0 মানে সেটাকে আমরা রিসেট স্টেট বলতে পারি, আউটপুট 1 মানে সেটাকে আমরা সেট স্টেট বলতে পারি, আর যদি প্রিভিয়াস স্টেটটাকে যদি রিটেন করে তাকে আমরা মেমোরি স্টেট বলি। ওকে, আর আউটপুটটা যদি টগল করে 1 0 যদি কন্টিনিউয়াস একটা ক্লক পালসের এগেইনস্টে হয় তাকে আমরা টগলিং স্টেট বলি। ওকে, আর রেস অ্যারাউন্ড কন্ডিশনস তো আছে, রেস স্টেট বা রেস অ্যারাউন্ড কন্ডিশন তো আমরা জানি অলরেডি। তাহলে এটা হবে রিসেট, অপশন বি, কোশ্চেন নাম্বার 5, অপশন বি। 6, question number 6, in D flip flop if clock input is low the D input, option A, has no effect, goes high, goes low, has effect। ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা যদি আমরা দেখি তাহলে ক্লক ইনপুট যখন লো হয়ে যায়
তখন ডি ইনপুটটা যদি আমার ডোন্ট কেয়ার থাকে, তাহলে ডি ইনপুটটা যাই হোক না কেন, ডি ইনপুটের উপরে কিন্তু কিছু ডিপেন্ড করছে না, তার So জন্য ডি has no ইনপুট effect. তাহলে হ্যাজ নো ইফেক্ট। তাহলে ডি ইনপুটটা আমাদের ডোন্ট কেয়ার থাকে, মানে 0 হতে পারে 1 হতে পারে। ক্লক পালস 0 মানে আমার ডি এর কোনো ইফেক্ট পড়ছেই না সেখানে। ওকে, হ্যাজ নো ইফেক্ট। অপশন এ। কোশ্চেন নাম্বার 6, অপশন এ, হ্যাজ নো ইফেক্ট। ওকে, জিএসপি তে সব ওভারই কি করে হয়ে গেল? কি ল্যাবের মার্কস না থিওরির মার্কস? দেখো থিওরি মার্কস সব ওভারই তো হতেই পারে, একটা এবিও আছে। না হতেই পারে ইন্টারনাল মার্কসটা ভালো আছে আর হয়তো প্রিভিয়াস ইয়ে করে অ্যাভারেজ করে নিয়েছে তো। না না, ওটা তো পরীক্ষা হয়েছিল, টিওসি তো, ওদের তো এক্সাম হয়েছিল, হ্যাঁ, এক্সাম সব তো ওই তো অনলাইন হয়েছিল। তাও তো অন্যগুলোতে তো এই আছে। হ্যাঁ হতেই পারে, ভালো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, ভালো লিখেছে, সেটাও হতে পারে। আবার দেখে না ওটা থিওরি না ল্যাব, ল্যাব হলে তোমার মার্কস কি আছে? এবারে আসবে, এবারে সবারই অ্যাপ্রাইজাল ভালো হবে। একবার তাও দেখে না ওটা ল্যাব না থিওরি। তো টিওসি তোমার তো ল্যাব হবে না, তোমার তো থিওরি হবে, টিওসি তো ল্যাব নেই। এই তাই, ও ডিআইপি ওটা দেখে নাও, থিওরি না ল্যাব। ওকে ওকে, question number 7. In digital logic, a counter is a device which, এবার চারটা অপশন আছে, কোনটা হবে বল? So Counter C কি? হবে? হ্যাঁ বল। স্যার বি। Sir D না Option- C? D একটা হবে? না, কাউন্টার আউটপুটটাকেও কাউন্ট করে না, কাউন্টার ইনপুটটাকেও কাউন্ট করছে না, কাউন্টার কোনটাকে কাউন্ট করছে না, পার্টিকুলার ইভেন্ট গুলোকে কাউন্ট করছে। কতগুলো আমার ক্লক পালসে কতবার রাইজ করছে, কতবার ফল করছে, সেটা কাউন্ট করে কি? সেটা কি স্টোর করে কি? না। সেটা তো স্টোর করে না। আমাদের কি করে, একটা পার্টিকুলার ইভেন্ট কতবার হচ্ছে, ঘটছে কতবার ইভেন্ট, মানে ইভেন্টটা কতবার হচ্ছে, ঠিক আছে? তাহলে স্টোরস দ্য নাম্বার অফ টাইমস এ পার্টিকুলার ইভেন্ট অর প্রসেস হ্যাজ অকার্ড। ওকে, এটা হচ্ছে অপশন বি। ওকে, পরের কোশ্চেন নাম্বার 8, what is the maximum possible range of bit count specifically in n bit binary counter consisting of n number of flip flop? Bit count specifically in n bit binary counter কত So হবে? 0 to the power n minus 1. হ্যাঁ, যদি আমার 4 বিট কাউন্টার হয়, তাহলে 4 বিট কাউন্টার হলে ম্যাক্সিমাম সে কাউন্ট করতে পারবে 0 থেকে 15 অবধি। তাহলে 0 থেকে 15 অবধি মানে হচ্ছে 0 টু, আমার এনটা হচ্ছে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 16 মাইনাস 1 দ্যাট ইকুয়ালস টু 15। তার মানে হচ্ছে 0 টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অপশন সি। 8 এরটা হচ্ছে অপশন সি। ওকে ওকে, গেল 8 নাম্বার। 9 নাম্বার, রিপিল কাউন্টার আর অলসো কল্ড, বল জানিস? Asynchronous. অ্যাসিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস কাউন্টারের আরেকটা নাম হচ্ছে রিপিল কাউন্টার। ওকে, কোশ্চেন নাম্বার 10, how many natural state will there be in a 4 bit রিপিল কাউন্টার? 16. 16। আমরা তো স্টেট ডায়াগ্রাম করেছি প্রত্যেকটা কাউন্টারের ক্ষেত্রে। তো 4 বিট যদি কাউন্টার হয়, তাহলে তার স্টেট ডায়াগ্রামে আমার তো 16টা এন্ট্রি থাকবে, ঠিক আছে? স্টেট থাকবে 16টা, সেই স্টেট গুলো হচ্ছে 0000 থেকে আপ টু 1111 পর্যন্ত, মানে 16টা হচ্ছে 0 থেকে 15, অর্থাৎ 16টা হচ্ছে, তাহলে 16টা। অপশন সি, 10এরটা হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, আমরা ডিকেট কাউন্টার কিন্তু ডিজাইন করেছি বা কনস্ট্রাক্ট করেছি। হাউ মেনি ফ্লিপ ফ্লপ আর রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট এ ডিকেট কাউন্টার? 4. ডিকেট কাউন্টার মানে তার মানে তোর 10 পর্যন্ত কাউন্ট করতে পারবে, 0 থেকে 9, হ্যাঁ। তো তার মানে তার 4টে ফ্লিপ ফ্লপ লাগবে মিনিমাম। 3টে হলে হবে না, 3টে হলে তো 8 পর্যন্ত হচ্ছে, তাহলে 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। বাকিগুলোর জন্য আমরা এক্সট্রা হার্ডওয়্যারকে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম, বা এক্সট্রা হার্ডওয়্যার আমরা ডিজাইন করেছিলাম ন্যান্ড গেট দিয়ে, মনে আছে সবার? ওকে, হ্যাঁ 12 কোশ্চেন। তাহলে 11 কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশন এ 4, 4টে ফ্লিপ ফ্লপ লাগবে। কোশ্চেন নাম্বার 12, the terminal count of a typical modulus 10 binary counter is, টার্মিনাল কাউন্ট মানে হচ্ছে লাস্টে কোন বাইনারিটাকে কাউন্ট করছে। মডিউলাস 10 মানে মড 10 কাউন্টার, যেটা আমরা বলে থাকি মড 10, মড 6, মড 5 আমরা তো ডিজাইন করেছি। 1001
1001 হ্যাঁ, তার মানে মড 10 মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে লাস্ট মানে টার্মিনাল কাউন্ট কোনটা? 9 মানে হচ্ছে 1001, ওটা হচ্ছে আমাদের টার্মিনাল কাউন্ট। তাহলে অপশন সি টা হচ্ছে অ্যান্সার 12 এর জন্য। ওকে, 1001। পরের কোশ্চেন, ছোট্ট একটা অঙ্ক আছে, বলছে a 5-bit asynchronous binary counter is made up of 5 flip flop, obviously কারণ 5 বিটের অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার মানে আমার 5টা ফ্লিপ ফ্লপ তো লাগবেই, each with a 15 ন্যানোসেকেন্ড প্রপাগেশন ডিলে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের বলছে 12 ন্যানোসেকেন্ড করে ডিলে আছে, ঠিক আছে। the total propagation delay TP total is 12 for 60 24 ন্যানোসেকেন্ড 60 ন্যানোসেকেন্ড। আমার 5টা বিটের জন্য পার বিটে যদি আমরা 12 ন্যানোসেকেন্ড করে যদি প্রপাগেশন ডিলে ধরি, তাহলে 5 বিট অ্যাসিঙ্ক্রোনাস বাইনারি কাউন্টার, তাহলে সেক্ষেত্রে প্রপাগেশন ডিলেটা 5 × 12 মানে হচ্ছে 60 ন্যানোসেকেন্ড। ওকে, 60 ন্যানোসেকেন্ড। খুব সহজ ছোট্ট একটা ম্যাথ। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, এ ডাউন কাউন্টার ইউজিং এ n ফ্লিপ ফ্লপ কাউন্টস, সবাই জানি আমরা ডাউন কাউন্টার ডাউনওয়ার্ড, আমরা ম্যাক্সিমাম কাউন্ট থেকে ডাউনওয়ার্ডে কাউন্ট করে, তাই না? তাহলে আমাদের কোন অপশনটা হবে? অপশন এ, ডাউনওয়ার্ড ফ্রম এ ম্যাক্সিমাম কাউন্ট, ডাউনওয়ার্ড ফ্রম এ ম্যাক্সিমাম কাউন্ট। ওকে, অপশন এ 14টা। 15, কোশ্চেন নাম্বার 15, এ রেজিস্টার ইজ ডিফাইন্ড অ্যাজ, আমরা জানি যে রেজিস্টারটাকে আমরা কি দিয়ে কনস্ট্রাক্ট করি? রেজিস্টার তৈরি করার সময় আমাকে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ লাগে বা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপস লাগে, তাই না? তাহলে আমরা রেজিস্টার কেন ডিজাইন করি? কেন ডিজাইন করি না? আমরা বাইনারি ইনফরমেশনকে স্টোর করার জন্য, সেটা আমাদের 4 বিট হতে পারে, 8 বিট হতে পারে, 16 বিট হতে পারে। তাহলে আমরা এখানে দুটো অপশন কিন্তু সিমিলার, যে অপশন নাম্বার সি আর অপশন নাম্বার ডি জাস্ট স্লাইট ডিফারেন্স আছে। তো অপশন নাম্বার ডি টা হচ্ছে দা গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ সুটেবল ফর স্টোরিং বাইনারি ইনফরমেশন, এটাই কিন্তু আমাদের কারেক্ট অপশন। ওকে, আর সি এরটা দেওয়া আছে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ সুটেবল ফর স্টোরিং 1 বিট অফ ইনফরমেশন। আমরা তো 1 বিট অফ ইনফরমেশন স্টোর করার জন্য আমরা তো রেজিস্টার ইউজ করি না, তার জন্য তো আমাদের ফ্লিপ ফ্লপ আছে। তাহলে আমাদের গ্রুপ অফ বাইনারি ইনফরমেশন মানে স্টোরিং বাইনারি ইনফরমেশনকে স্টোর করার জন্য আমরা রেজিস্টার ব্যবহার করি, সেখানে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ লাগে। তাহলে অপশন ডি টা হচ্ছে 15 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। ওকে, অপশন ডি। 16, কোশ্চেন নাম্বার 16, দ্য রেজিস্টার ইজ এ টাইপ অফ সিকোয়েন্সিয়াল সার্কিট সিকোয়েন্সিয়াল সার্কিট। আমরা জানি সিকোয়েন্সিয়াল সার্কিটের এক্সাম্পল কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল। 17, question number 17, registers capable of shifting in one direction is, যে রেজিস্টার একটা ডাইরেকশনই শিফট করতে পারে তাকে আমরা কি ধরনের শিফট রেজিস্টার বলি? ইউনিডিরেকশনাল ইউনিডিরেকশনাল অবভিয়াসলি। আর ইউনিভার্সাল মানে হচ্ছে সমস্ত দিকেই শিফট করতে পারবে, লেফটও শিফট করতে পারবে, রাইটও। ওকে, তাহলে এটা হচ্ছে ইউনিডাইরেকশনাল শিফট রেজিস্টার। কোশ্চেন অপশন নাম্বার অপশন বি। Question number 18, the instruction used in a program for executing them is stored in the CPU, control unit, memory or microprocessor. প্রোগ্রামের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো আমরা ইউজ করছি সেগুলো যখন এক্সিকিউট করে সিপিইউ, তখন সেই ইনস্ট্রাকশন গুলো কোথায় এসে স্টোর হয়, কোথায় এসে জমা হয়? যেখান থেকে সিপিইউ তাকে এক্সিকিউট করে। এক্স্যাক্টলি মেমোরি, আমরা তো পড়েছি মেমোরি, যে কোনো ইনস্ট্রাকশন যে কোনো প্রোগ্রাম সিপিইউ যাকে এক্সিকিউট করবে সেটা প্রথমে হার্ড ডিস্ক থেকে মেমোরিতে আসে, কারণ সিপিইউ মেমোরি অ্যাক্সেস করতে পারে কিন্তু সিপিইউ হার্ড ডিস্ক অ্যাক্সেস করতে পারে না। তাহলে অবভিয়াসলি সমস্ত ইনস্ট্রাকশন গুলোকে কিন্তু মেমোরিতে আসতে হবে, মানে র্যামে আসতে হবে, যাতে সিপিইউ কিনা ওখান থেকে নিয়ে ইনস্ট্রাকশন গুলো বা ডেটা গুলোকে নিয়ে সে এক্সিকিউট করতে পারে। ওকে, তাহলে অপশন সি হচ্ছে মেমোরি। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি মেমোরি। ওকে, question number 19, in a computer register are present within control unit, within RAM, within ROM, within CPU. within CPU আমরা দেখেছি সিপিইউর মধ্যে রেজিস্টার থাকে, আর সিপিইউর বাইরে ক্যাশ থাকে, তারপরে RAM থাকে, তারপরে হার্ড ডিস্ক থাকে। তাহলে রেজিস্টার সব কিন্তু সিপিইউর মধ্যে থাকে, কম্পিউটারের রেজিস্টার। লাস্ট কোশ্চেন, খুব সহজ কোশ্চেন একটা, তো লাস্ট দিন এটা পড়লি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এডিসি? এটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ওকে, সবগুলো হলো 20টা শর্ট কোশ্চেন, খুব সহজ শর্ট কোশ্চেন, কোনো কমপ্লেক্সিটি নেই। এবার হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, দুটোই কমন।
দুটোই কমন কোশ্চেন। কি করতে স্যার হবে? 3 বিট অর 4 বিট আছে, যে কোনো একটা হ্যাঁ, করতে যে হবে? কোনো একটা করতে হবে। হ্যাঁ, এক্সপ্লেন 3 বিট অর 4 বিট অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার উইথ প্রপার ডায়াগ্রাম। তাহলে তোকে আইদার তোকে 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার করতে হবে, কিংবা তোকে 4 বিট অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার করতে হবে, যে কোনো একটা, দুটো নয়। তো 3 বিট পারলে 4 বিট আমরা পারবো, তাহলে জেনারেলি সবাই 3 বিটই করবে। ঠিক আছে, তো 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস আপ কাউন্টার তোকে এখানে ডিজাইন করতে হবে। ডিজাইন করার আমি যেভাবে ডিজাইনিং দেখিয়েছি সেইভাবে। ঠিক আছে, আর 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এক্সপ্লেন ডি ফ্লিপ ফ্লপ ইউজিং NAND গেট। এক্সপ্লেন ডি ফ্লিপ ফ্লপ ইউজিং NAND গেট। তো ডি ফ্লিপ ফ্লপের ফার্স্টে ব্লক ডায়াগ্রাম, দেন সার্কিট ডায়াগ্রাম, দেন তার ট্রুথ টেবিল। ঠিক আছে, সেটাই হচ্ছে এক্সপ্লেনেশন ডি ফ্লিপ ফ্লপের। এই তিনটে জিনিস দিলেই হবে। ছোট্ট একটা ফ্লিপ ফ্লপ দিয়েছি, ওই জন্য ডি ফ্লিপ ফ্লপটা দিয়েছি, যাতে ট্রুথ টেবিলটাও মনে থাকে, আর সার্কিট স্যার ডায়াগ্রাম। ক্যারেক্টারিস্টিক টেবিল আর এক্সাইটেশন টেবিলটা করতে হবে না তো? কোনটার? ডি ফ্লিপ ফ্লপ। না, এক্সপ্লেন ডি ফ্লিপ ফ্লপ ইউজিং NAND গেট মানে তুই শুধুমাত্র ডি ফ্লিপ ফ্লপের ওই তিনটে জিনিস বলবি, কি এখানে ক্যারেক্টারিস্টিক টেবিল বা এক্সাইটেশন টেবিল দেওয়ার দরকার নেই। ঠিক আছে, যেহেতু 3 নাম্বার আছে, এখানে দেওয়ার দরকার নেই এক্সাইটেশন টেবিল আর ক্যারেক্টারিস্টিক টেবিল। ওকে, শুধুমাত্র ওই তিনটে জিনিস, ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, আর হচ্ছে ট্রুথ টেবিল। ওকে, আর ডি এর সিগনিফিকেন্সটা, ডিটার কি ফুল ফর্ম সেটা একটু বলতে হবে ডি ফ্লিপ ফ্লপের। ওকে, ডেটা ফ্লিপ ফ্লপ বলা হয় বা ডিলে ফ্লিপ ফ্লপ বলা হয় বা ট্রান্সপারেন্ট ফ্লিপ ফ্লপ বলা হয় ডিটাকে, সেই নামটা একটু বলতে হবে। এই তো গেল ডিএলডি। তাহলে ডিএলডি সব তার মানে বুঝতে পারলি যে যেগুলো আমাদের মডেল ছিল। তাহলে আমরা এখন সিতে চলে যাই। ঠিক আছে, স্যার 17 এর অ্যান্সারটা কি স্যার? 17? 17-র অ্যান্সারটা বি। 17টা বি, ইউনিডাইরেকশনাল শিপ রেজিস্টার। ঠিক আছে, আর কিছু এখান থেকে আর কিছু বুঝতে পারিসনি, কোনোটা এমন কিছু আছে? বল, তাহলে আমরা এবার সিতে যাব। স্যার 9টা একবার বলুন। 13টা কি স্যার দেখাতে হবে ম্যাথটা? না, দেখানোর দরকার নেই, দেখানোর দরকার নেই, আমার তো এখানে এমসিকিউ আছে, কোথায় দেখাবে এমসিকিউ তে? ঠিক আছে, কোনো জাস্টিফিকেশন আমি তো চাইনি এখানে, অতএব জাস্টিফিকেশন দেওয়ার দরকার নেই। 13টা তোর অপশন ডি। আর কোনটা বললি? কোনটা কোশ্চেন যেন বললি, কোনটা? স্যার 9টা। 9? হ্যাঁ। 9 একটা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, রিফিল কাউন্টার অলসো আর অলসো কল্ড অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। 9 একটা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। ঠিক আছে। এবার স্ক্রিনটা শেয়ার করছি, এখান থেকে তোরা একটা স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারিস। বোল্ড করা আছে, ইটালিক করা আছে, সেগুলো অ্যান্সার, এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখ। আছে 13 পর্যন্ত আছে। স্যার দেখতে পাচ্ছি না। স্যার তো আপনার দেখতে পাচ্ছি, স্ক্রিনটা শেয়ার হয়নি। শেয়ার হয়নি। না এবার হয়েছে? এবার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। স্ক্রিনশট নিয়ে রাখ। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। এরপরে আমরা সিতে চলে যাব। সি এর মডেলটা একটু দেখবো। সবাই সি এর মডেলটা বের কর। সবাই সি এর মডেলটা বের কর।
হ্যাঁ স্যার করেছি। ওকে, আমরা প্রথম কোশ্চেন সি এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে স্ট্রাকচার ইজ এ স্কেলার ডেটা টাইপ, ডিরাইভ ডেটা টাইপ, বোথ অপশন এ এন্ড বি, প্রিমিটিভ ডেটা টাইপ। ডিরাইভ ডেটা টাইপ। Derived data type. Structure is a derived data type. Option B. Question number 1, option B. Okay. Question number 2. C provides a facility for user-defined data type using pointer, function, structure, na array. User-defined data type. চারটের মধ্যে কোনটা দিয়ে আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ আমরা এটার ফ্যাসিলিটি গুলোকে ইউজ করতে পারি, আমরা নিজেরা ডিফাইন করতে পারি? হ্যাঁ, ফাংশন। ফাংশনটা কি ডেটা টাইপ? হুম, স্যার স্ট্রাকচার হবে না? অপশন সি হবে স্ট্রাকচার। আমরা স্ট্রাকচারের শুরুতে আমরা স্টার্ট কিওয়ার্ড দিয়ে আমরা নিজেরা কোনো স্ট্রাকচার ভেরিয়েবল, স্ট্রাকচারের যে ভেরিয়েবলের যে ভেতরে যে কি কি মেম্বার থাকবে, স্ট্রাকচার মেম্বার থাকবে, সেটা তো আমরা নিজেরাই ডিফাইন করতে পারি, তাই না? ওকে, পয়েন্টার তো ডেটা টাইপ না, পয়েন্টার তো ভেরিয়েবল। ফাংশন একটা সেলফ কন্টেন্ট ব্লক, অ্যারে একটা ভেরিয়েবল। তাহলে বাই ইউজিং স্টার্ট কিওয়ার্ড আমরা ইউজার ডিফাইন কিছু ডেটা নিজেরা ডিফাইন করতে পারি আমাদের মতো করে, ডিফারেন্ট টাইপের ডেটা, হেটেরোজেনিয়াস টাইপ অফ ডেটা। ওকে, তাহলে অপশন সি হচ্ছে স্ট্রাকচার। কোশ্চেন নাম্বার 3, the keyword used to represent a structured data type. স্ট্রাক্ট। Struct, সবাই জানি আমরা struct দিয়ে আমরা structured data typeটাকে আমরা ডিফাইন করি, struct. ওকে, question number 4, the operator used to access the structure member is, স্ট্রাকচারের মেম্বার গুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা ডট, অপশন বি টা হচ্ছে অ্যানসার, ডট। ডট দিয়ে আমরা স্ট্রাকচারের মেম্বার গুলোকে অ্যাক্সেস করি। Question number 5, the operator exclusively used with pointer to a structure is, pointer to a structure, পয়েন্টার দিয়ে আমরা যখন কোনো, হ্যাঁ হ্যাঁ বল, স্টার্টটা তো পয়েন্টার অপারেটর, তাই না, বা কন্টেন্ট অফ অপারেটর। পয়েন্টার টু এ স্ট্রাকচার, আমরা যখন একটা স্ট্রাকচারে যখন আমরা যখন অবজেক্ট তৈরি করতে হয়, সেই অবজেক্টটা যদি আমার পয়েন্টার টাইপের হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে অ্যাক্সেস করি? পয়েন্টার দিয়ে আমরা এখন অপশন বি। অপশন অপশন বি। অপশন আমরা অ্যারে অপারেটর ইউজ করি আমরা স্ট্রাকচার মেম্বারগুলোকে অ্যাক্সেস করার জন্য। ঠিক আছে, যদি আমরা পয়েন্টার টু স্ট্রাকচার ব্যবহার করি তাহলে আমরা সেখানে অ্যারে অপারেটর ইউজ করি। আমি দেখবি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম পড়ানোর সময়। ওকে, তাহলে অপশন বি হবে, অপশন বি অ্যারো। ওকে, অ্যারো দিয়ে আমরা স্ট্রাকচার মেম্বারগুলোকে অ্যাক্সেস করি। Question number 6, union differs from structure in the following way. Union differs from structure in the following way. কোন ওয়ে দিয়ে আমরা ইউনিয়নটাকে স্ট্রাকচারের সাথে ডিফার করতে পারি? ঠিক আছে, কোনটার জন্য ইউনিয়ন ডিফার করছে স্ট্রাকচার থেকে? অল মেম্বার আর ইউজড এট এ টাইম। ইউনিয়ন নিশ্চয়ই অল মেম্বার গুলো একসাথে ইউজ হয় না। only one member can be used at a time, তার জন্য ইউনিয়নের ক্ষেত্রে আমার একটা স্পেসের মধ্যেই সবাই থাকতে পারে, প্রত্যেকটা মেম্বারের জন্য সেপারেট স্পেস অ্যালোকেট হয় না, যেটা কিন্তু স্ট্রাকচারের ক্ষেত্রে প্রত্যেকটা স্ট্রাকচারের মেম্বারের জন্য কিন্তু মেমোরিতে সেপারেটলি স্পেস অ্যালোকেট হয়। তার মানে আমরা ইউনিয়নের ক্ষেত্রে অনলি ওয়ান মেম্বার ক্যান বি ইউজড এট এ টাইম, তার জন্যই কিন্তু ইউনিয়নে একটা কমন স্পেস, তার মধ্যেই সবাই যাকে যখন ইউজ করা হয় তখন সে সেখানে এসে থাকে। ওকে, তাহলে অপশন বি টা হচ্ছে question number 6 এর answer. Okay, option B. Question number 7, file is dash, data type, region of storage, both option A and B, a variable. In generally file is a কি আমরা কি জানি? ফাইলটা কি? ফাইলের মধ্যে আমরা কি করতে পারি? ফাইলের মধ্যে আমরা কি করি? আমরা স্টোর করে রাখতে পারি। হ্যাঁ, ইন জেনারেল আমরা ফাইলের ভেতরে আমরা স্টোর করে রাখতে পারি, তাহলে রিজিয়ন অফ স্টোরেজ। ঠিক আছে,
আর ফাইল ইজ যদি আমাকে বলতো ইন কনটেক্সট উইথ দ্য ফাইল হ্যান্ডলিং ইন সি, সেক্ষেত্রে আমরা তখন বলতাম ডেটা টাইপ আর রিজিয়ন অফ স্টোরেজ, দুটোই বলতাম। একটু মিনিট। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটাকে নিয়ে আমি আমাদের গ্রুপে দিয়েছি, তার মধ্যে দেখবেন কয়েকজন করেওছে। হ্যাঁ 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 হ্যাঁ। হুম। রাজনায়ক, না রাজনায়ক নেই, কিন্তু সোমনাথ পাল তো আছে, ও করেনি। সোমনাথকে পাওয়াটাই হচ্ছে মুশকিল। ঠিক আছে, আমি 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 কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, রাত ছেড়ে দিয়েছে, হ্যাঁ। ও ফেল করেছিল, তারপর আর রিঅ্যাডমিশন নেয়নি, বুঝলেন তো। আমাদের দেখবেন 47 জন স্টুডেন্ট থার্ড ইয়ার, ঠিক আছে, 47। হ্যাঁ, আর এদেরটা হচ্ছে 54। হুম। আর ওই বাহারুদ্দিন করবে না, বাহারুদ্দিন ও আর পড়ছে না, বুঝলেন তো। কোনো ডিক্লারেশন দেয়নি কলেজকে, কিন্তু বাহারুদ্দিন পড়ছে না, মানে ওর ফর্মটা আপনি ফিল আপ পাবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 22 সাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। আমাকে একবার দেবেন তো ইয়েটা, স্ট্যাটাসটা, যে ওইটা ওই 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 নামের লিস্টের মধ্যে কতজন আর করেনি। ঠিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেখুন, আমি বলেছি ওদের গ্রুপে ওটা করছে সবাই। হুম 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 হুম। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে, ওকে ওকে। হুম হুম হুম। হ্যাঁ, তাহলে 7-এরটা হচ্ছে এ রিজিয়ন অফ স্টোরেজ, অপশন বি। ওকে, কোশ্চেন নাম্বার 8, the way to access file contents from a program is, আমরা ফাইলের কন্টেন্ট গুলোকে আমরা প্রোগ্রাম থেকে আমরা কিভাবে অ্যাক্সেস করি। একটা ফাইলকে অ্যাক্সেস করার জন্য ফার্স্টে আমাকে ফাইলটাকে ওপেন করতে হয়। ওপেন করার জন্য আমরা লাইব্রেরি ফাংশন। এপ ওপেন ফাংশন আমরা লাইব্রেরি ব্যবহার করি। হ্যাঁ, শুধু লাইব্রেরি ফাংশন নয়, তার সাথে আমাদের কিছু সিস্টেম কলও আছে। এই সিস্টেম কল দিয়েও আমরা আমরা প্রোগ্রাম, হ্যাঁ, আমরা প্রোগ্রাম থেকে আমরা ফাইলের কন্টেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারি। তাহলে আমাদের এখানে অপশন, বোথ অপশন এ এন্ড বি। হ্যাঁ, তো সিস্টেম কলের কনসেপ্টটা তোরা আরো ভালোভাবে বুঝতে পারবি, সেটা অপারেটিং সিস্টেমে। সেখানে সিস্টেম কল তার বিভিন্ন টাইপ আছে, সিস্টেম কল কিভাবে কাজ করে, বা সিস্টেম কল, হোয়াট ইজ সিস্টেম কল, সে ব্যাপারগুলো তখন জানতে পারবি। পার্টিকুলার কোনো সিস্টেমে কোনো অ্যাকশনকে পারফর্ম করার জন্য কিছু কিছু ফাংশন, যেমন লাইব্রেরি ফাংশনের মতনই কিছু ফাংশন থাকে বা কিছু, সেগুলো দিয়ে আমরা সিস্টেম কল করতে পারি। ওকে, বিভিন্ন অপারেশন করা হয় সিস্টেম রিলেটেড। তো যাই হোক, তো আমরা বাই ইউজিং লাইব্রেরি ফাংশনস, বাই ইউজিং সিস্টেম কল, আমরা কিন্তু ফাইলের কন্টেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারি ফ্রম এ প্রোগ্রাম। তাহলে অপশন সি। কোশ্চেন নাম্বার 9, the option the function fclose is fclose, আমরা ফাইল fopen দিয়ে ফাইলটাকে ওপেন করি, আর আমরা fclose দিয়ে ফাইলটাকে ক্লোজ করি। তাহলে একটা ফাইলকে আমরা fclose দিয়ে ক্লোজ করতে পারি, তো একটা অপশন অবশ্যই হবে, সেটা হচ্ছে ইউজ টু ক্লোজ এ ফাইল লজিক্যালি। আর এটা তো কাজ করা যায়, আমি যখন ক্লোজ করে দিলাম তখন তো আমার প্রোগ্রাম থেকে তো ফাইলটা ডিসকানেক্ট হয়ে গেল, তাই না। আমি ফাইলটাকে ওপেন করে কাজ করলাম, অ্যাক্সেস করলাম, রিড রাইট যা করার করলাম, করার পর আমি ফাইলটাকে যখন ক্লোজ করে দিলাম, তখন তো আমার প্রোগ্রামের সাথে ফাইলটার কোনো আর রিলেশন থাকলো না। তাহলে এখানেও কিন্তু ডুয়েল অ্যান্সার, ইউজ টু ডিসকানেক্ট এ প্রোগ্রাম ফ্রম এ ফাইল, আর ইউজ টু ক্লোজ এ ফাইল লজিক্যালি। ওকে, বোঝা গেল। তাহলে অপশন সি কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার। তারপরেরটা কোশ্চেন নাম্বার 10, the action of connecting a program to a file is obtained by using, the action of connecting a program to a file is obtained by using connect, fopen, open, আর হচ্ছে ফাইল। তাহলে এই fopen ফাংশন দিয়ে আমরা কানেক্ট করতে পারি ফাইলের সাথে প্রোগ্রামটাকে, তাই না। তাহলে fopen, অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 11, the value returned by fclose if an error occurs is 0, 1, end of the file, আর হচ্ছে -1। এই অ্যান্সারটা হবে কিন্তু এন্ড অফ দ্য ফাইল, মানে সি। আমরা এন্ড অফ দ্য ফাইল দিয়ে আমরা কন্ডিশন চেক করেছি ফাইলে প্রোগ্রাম করতে গিয়ে, ইউএফ ইউজ করেছি। ওকে,
তা যখন কোনো এরর অকার করে এফ ক্লোজ ফাংশনের ক্ষেত্রে, এফ ক্লোজ ফাংশনটা ইউজ করছি হয়তো ভ্যালু রিটার্ন করতে গিয়ে কোনো এরর হলো, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এন্ড অফ দ্য ফাইল এররটা অকার করে, এটা মানে ভ্যালু রিটার্ন করে এন্ড অফ দ্য ফাইল। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11, মানে অপশন সি। 12টা বল, 12টা কোনটা হবে? আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট। এ বি দুটোই হবে। আমরা জানি যে এটা হচ্ছে ফাইল ইনক্লুশন ডিরেক্টিভ। ফাইল ইনক্লুশন করার জন্য আমরা দুরকম প্রসিডিওর ফলো করতে পারি, তো সেটা আমরা প্রিপারেশন ডিরেক্টিভে পড়েছি। তো দুরকম ভাবেই আমরা ফাইলকে ইনক্লুড করতে পারি, একটা কারেন্ট ডিরেক্টরিতে থাকবে আর একটা রুট ডিরেক্টরি সার্চ করবে ফাইলের জন্য বা হেডার ফাইলটার জন্য। যাই হোক, তো অপশন সি, বোথ অপশন এ এন্ড বি দুভাবেই আমরা কিন্তু ফাইলকে ইনক্লুড করতে পারি আমাদের সি প্রোগ্রামিং এ বা সি প্রোগ্রামের মধ্যে। তারপরে কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 এ কি অ্যান্সার হবে? কোশ্চেন নাম্বার 13, কেন? ক্যারেক্টার 4 বাইট জায়গা নাই? স্যার 2 হবে? এখানে কোশ্চেনটা ভালো করে দেখ, আমরা এখানে হ্যাজ ডিফাইন ইন্ট ক্যার, এই কোশ্চেন এইটাকে যদি আমরা রান করি না, বিভিন্ন কম্পাইলারে বিভিন্ন রকম আউটপুট আসবে। স্যার 1 আসছে রান করালাম, হ্যাঁ 1 আসছে রান করালে। কি আসছে? 1 হ্যাঁ 1 আসছে, তাই তো? হ্যাঁ তো এবার হ্যাজ ডিফাইন ইন্ট ক্যার, হ্যাজ ডিফাইন ইন্ট ক্যার মানে হচ্ছে যে ইন্টটাকে আমরা ক্যার দিয়ে ডিফাইন করলাম, ঠিক আছে? ইন্টটাকে আমরা ক্যার দিয়ে ডিফাইন করলাম, তাহলে পরে যখন আমরা ডিক্লেয়ার করছি ইন্টিজার i is equal to 50, তখন সেটা কিন্তু ইন্টিজার i is equal to 50 নয়, সেটা কিন্তু ক্যারেক্টার i is equal to 50 হয়ে যাচ্ছে। ওই আইটা কিন্তু তখন ক্যারেক্টার হয়ে যাচ্ছে, ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল হয়ে যাচ্ছে। তো সেই ক্যারেক্টার টাইপের যদি ভেরিয়েবল হয়, তাহলে আইটা যদি আমরা সাইজটা বের করি, তাহলে একটা ক্যারেক্টার মেমোরিতে তো 1 বাইট স্পেস নেয়, তাহলে সাইজ অফ আই মানে তখন আমাকে কি দেখাবে? 1 দেখাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। কারণ আমি তো প্রথমেই তো ইন্টটাকে আমি তো ক্যার দিয়ে ডিফাইন করে নিচ্ছি, তাহলে আমার ইন্ট মানে এখানে হচ্ছে ক্যার, সেটাকে আমরা রিডিফাইন করলাম ইন্টটাকে ক্যার দিয়ে। তাহলে ইন্ট i is equal to 50 মানে হচ্ছে ক্যার, আইটা তার মানে ক্যারেক্টার টাইপের। আমি তো সাইজ অফ আই করতে যাচ্ছি, তাহলে সাইজ অফ আই মানে হচ্ছে আই যদি ক্যারেক্টার হয়, তাহলে সাইজ অফ ক্যারেক্টার মানে হচ্ছে 1, তোমার তখন 1 দেখাবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি নাম্বার অফ মানে কত বিটের কম্পাইলার তার উপর ডিপেন্ড করে এই অ্যান্সারটা অনেক সময়, কিন্তু আমরা এখানে অ্যান্সারটা আমরা এখানে 1 করব, যেটা আমরা শিখে এসেছি যে ক্যারেক্টার 1 বাইট নেয়, ইন্টিজার 2 বাইট নেয় আর ফ্লোট 4 বাইট নেয়, সেই হিসাবে আমরা কিন্তু এটাকে 1 করব। ঠিক আছে? অপশনটা হচ্ছে অপশন ডি, অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার 1। হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্টলি ফর্মড হ্যাজ ডিফাইন স্টেটমেন্ট? হ্যাজ ডিফাইন স্টেটমেন্ট কোনটা কারেক্ট? চারটে হ্যাজ ডিফাইন আছে, কোনটা কারেক্ট? আমরা তো করে এসেছি, এটা আমাদের বলা উচিত। কোনটা কারেক্টলি ডিফাইন করা আছে? অপশনে বল অপশন এ। অপশন ডি বলছিস, বাকিরা কি বলছিস অপশন ডি ছাড়া?
প্রথমটা তো হবেই না, কারণ এখানে হ্যাজ ডিফাইন ইঞ্চ পার ফিট, তাহলে এখানে কোনটাকে কি দিয়ে ডিফাইন করা হচ্ছে, কিছু এখান থেকে ক্লিয়ার নয়। যদি এখানে ইঞ্চের পর যদি তোর পার্ট থাকতো বা ফিট থাকতো, শুধুমাত্র একটা থাকতো স্পেস দিয়ে, তাহলে আবার ঠিক ছিল। ঠিক আছে, ইঞ্চ পার ফিট পাশে 12, তাহলে ইঞ্চ পার ফিটটা তো আমাদের যদি একটা সিঙ্গেল নেম হয়, তাহলে তাকে তো আমাকে অন্যভাবে লিখতে হবে, আমাকে একসাথে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ইঞ্চ পার ফিট যদি আমাদের একসঙ্গে লিখতাম, তাহলে আবার হয়তো পাশে 12টা হলে ঠিক ছিল এটা। তারপরেরটা হচ্ছে হ্যাজ ডিফাইন এসকিউআর অফ এক্স, দিয়ে তারপরে আবার ব্র্যাকেটের মধ্যে এক্স ইন্টু এক্স, এটা দিয়ে আমরা প্রোগ্রামও করেছি, কিন্তু তারপরে দেখ সেমিক্লোন দেওয়া আছে, হ্যাজ ডিফাইনে কত সেমিক্লোন হয় না, তাহলে এটা ভুল। তারপরে আবার হ্যাজ ডিফাইন এসকিউআর অফ এক্স, পাশে আবার এক্স স্টার এক্স আছে, কিন্তু এটা যদি ব্র্যাকেট থাকতো তাহলে আবার ঠিক ছিল, এটা কোনো ব্র্যাকেট নেই, তাহলে এটা আমাদের ভুল। তারপরেরটা হচ্ছে দেখ আমাদের প্রপারলি বা কারেক্টলি এটা ফর্ম করা আছে, হ্যাজ ডিফাইন এসকিউআর অফ এক্স স্পেস দিয়ে এক্স স্টার এক্স, পাশে কোনো সেমিক্লোন নেই, তাহলে আমরা যখনই প্রোগ্রামের মধ্যে এসকিউআর অফ 5 করবো, তখন সেক্ষেত্রে আমাকে তখন 25 আমাকে রিটার্ন করবে, বা 25 আমি যদি প্রিন্ট করি প্রিন্ট ট্যাব দিয়ে, তাহলে আমাকে 25 দেখাবে। তো আমরা এরকম ম্যাক্রো আমরা দিয়ে, এটা তো ম্যাক্রো বলা হয়, এটা এই ম্যাক্রো দিয়ে আমরা প্রোগ্রাম করে এসেছি। এটা হচ্ছে প্যারামিটারাইজড ম্যাক্রো, প্যারামিটার আছে তাই না, এই যে এক্সটা হচ্ছে প্যারামিটার, আমরা কিন্তু করে এসেছি, বা আর্গুমেন্টেড ম্যাক্রো বলেছিলাম আমরা, এটা একটা আর্গুমেন্ট, এক্সটা হচ্ছে আর্গুমেন্ট বা প্যারামিটার। ঠিক আছে, তাহলে এই অপশন ডিটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 15, all macro substitution in a program are done before compilation of the program, after compilation, during execution, none of the above. Obviously আমরা প্রিপ্রসেসর ডিরেক্টিভ যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে যত প্রিপ্রসেসর মানে ডিরেক্টিভ আছে বা যত ম্যাক্রো সাবস্টিটিউশন বা তার মধ্যে ফাইল ইনক্লুশন যা কিছু থাক না কেন, সেটা কম্পাইলেশন হওয়ার আগেই ফার্স্টে সেটাকে কে নেয়, প্রিপ্রসেসর নেয়, দিয়ে যত ম্যাক্রো আছে যত ফাইলের তার কন্টেন্টগুলোকে সব ওর মধ্যে সাবস্টিটিউট করে, মানে বসায়, ইনক্লুড করে। ওকে, সেই কাজটা কিন্তু কম্পাইলেশন হওয়ার আগে আমার কোডটাকে এক্সপ্যান্ড করে দেয়, দেন তারপর সেই কোডটাকে আমি কম্পাইলারের কাছে পাঠাই, কম্পাইলার তাকে সেটাকে নিয়ে কম্পাইলেশন করে বা মেশিন কোড জেনারেট করে, যা করে, তাহলে এটা বিফোর কম্পাইলেশন অফ দ্য প্রোগ্রাম। ওকে, অপশন এ। ইন দ্য পরের কোশ্চেন 16, কোশ্চেন নাম্বার 16, in a program the statement has include file name is replaced by the content of the file name before compilation, after compilation, during execution, none of the above. একই কোশ্চেন, মানে দুটো কোশ্চেন প্রায় সিমিলার, 15-16 কোশ্চেনটা অনেকটা সিমিলার, যে এই ফাইল নেমটা কখন রিপ্লেস হবে কন্টেন্ট দিয়ে, প্রোগ্রামটা কম্পাইলেশন হওয়ার আগে না পরে, না ডিউরিং এক্সিকিউশন, না নান অফ দ্য অবভিয়াসলি বিফোর কম্পাইলেশন। ওকে, বেশ। তারপরে 17 নম্বর কোশ্চেন, একটা স্ট্রাকচারের ডিক্লারেশন আছে, তার দুটো মেম্বার আছে। ঠিক আছে, এই সোহন একটু বলে বেরিয়ে যাও, নেটু যা, হ্যাঁ সকালে বলেছো, যাওয়ার সময় একবার প্রিন্সিপাল স্যারের ঘরে, স্যার আমার ক্লাস হয়ে গেছে, হ্যাঁ আমি স্যার বেরোচ্ছি। ওকে, তাহলে বল এটা কি হবে, 17 নম্বরটা কি হবে? কত নম্বরটা কি হবে বল? Cannot access. কোন অপশনটা? 1, 2 and 4. 1, 2 and 4। কারণ 1টা দিয়ে আমরা যদি পয়েন্টার হতো তাহলে এটা করতে পারতাম, মেম্বারকে অ্যাক্সেস করতে, এক্সটাকে অ্যাক্সেস করার জন্য,
আমার অ্যারে অফ স্ট্রাকচার নয় যে আমি এবিসি অফ 0 দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করবো এক্সট্রাকে, ঠিক আছে। আবার দেখ, তারপরে দেখ আবার উইদিন ব্র্যাকেট অবজেক্টের নামটা উইদিন, মানে আমার স্ট্রাকচারের যে ভেরিয়েবলটা তার নামটা উইদিন ব্র্যাকেট আছে, দিয়ে আবার অ্যারো দিয়ে এক্স করা আছে, তোমার কোনো পয়েন্টার নয়, পয়েন্টার টু এর স্ট্রাকচার নয়। কিন্তু কারেক্ট ওয়ে হচ্ছে আমরা যদি এবিসি ডট এক্স বা এবিসি ডট ওয়াই দিয়ে আমরা মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারি, এটা আমরা করতে পারি, এটা ভ্যালিড। তাহলে 1, 2 আর 4টা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অপশন এটা হচ্ছে অ্যান্সার। ওকে, অপশন এ। পরেরটা দেখ, আঠারোটা ইন্টিজার, হ্যাঁ না, অ্যারে অফ পয়েন্টার কখন হতো, যদি এটা, যদি ব্র্যাকেটটা যদি না থাকতো, ফার্স্ট ব্র্যাকেটটা, বোঝা গেল? ইন্টিজার স্টার অফ পিটিআর অফ 5 যদি থাকতো, ব্র্যাকেটটা না থেকে, তখন সেটা হতো অ্যারে অফ পয়েন্টার অফ 2 5 ইন্টিজার্স। কিন্তু এখানে তো একটা ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে এটা কিন্তু আর অ্যারে অফ পয়েন্টার নয়, এখানে পিটিআরটা হচ্ছে একটা পয়েন্টার টু অ্যান অ্যারে, ঠিক আছে। তাহলে পয়েন্টার টু অ্যান অ্যারে অফ 5 ইন্টিজার্স, বোঝা গেল ডিফারেন্সটা? ব্র্যাকেটটা থাকলে কি হতো, না থাকলে কি হতো। হ্যাঁ স্যার। আর ডি এরটা হচ্ছে ইনকমপ্লিট, পয়েন্টার পিটিআর ইজ এ পয়েন্টার টু অ্যারে, পয়েন্টার টু অ্যারে তো ঠিক আছে, কিন্তু কত সাইজে সেটা তো বলতে হবে। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে এটা অ্যান্সার, পয়েন্ট পিটিআর ইজ এ পয়েন্টার টু অ্যান অ্যারে অফ 5 ইন্টিজার্স। ওকে, 18টা হচ্ছে অপশন বি। তারপরের 19এর কোশ্চেন। বল 19এরটা কি হবে? উনিশেরটা কি হবে? পয়েন্টার ভার্সেস স্ট্রিং। ওকে, মানে পিটিআর কোন স্ট্রিংটাকে পয়েন্ট করবে, স্ট্রিংটা হচ্ছে লেটস ফাইন্ড। তাহলে প্রথমে আমার স্ট্রিং ভেরিয়েবলটা হচ্ছে লেটস ফাইন্ড, স্ট্রিং এর কন্টেন্টটা হচ্ছে লেটস ফাইন্ড, ভেরিয়েবলটার নাম হচ্ছে মাই স্ট্রিং। এবার পিটিআর ইকুয়ালস টু মাই স্ট্রিং করলো, মানে হচ্ছে পিটিআরটা এখন মাই স্ট্রিংটাকে পয়েন্ট করছে। তাহলে পিটিআর এখন পয়েন্ট করা স্টার্ট করেছে এলটাকে, মানে হচ্ছে মাই স্ট্রিং অফ 0। তারপরে লিখেছি পিটিআর ইজ ইকুয়াল টু পিটিআর প্লাস 5, তাই তো? পিটিআর প্লাস ইকুয়ালস টু 5 মানে কি, পিটিআর ইকুয়ালস টু পিটিআর প্লাস 5। তাহলে পিটিআর ইজ ইকুয়াল টু পিটিআর প্লাস 5 যদি হয়, তাহলে আমার এলটা যদি 0 হয়, ইটা হচ্ছে 1, টিটা হচ্ছে 2, এসটা হচ্ছে 3, স্যার এফ হবে। এফটা হচ্ছে 4, আর 5 হচ্ছে আই থেকে শুরু হচ্ছে 5, পিটিআর অফ 5 মানে হচ্ছে আই। তাহলে এখানে আমার তার মানে শুরু হচ্ছে কোত্থেকে, আই থেকে শুরু হচ্ছে। তাহলে এখন পয়েন্ট করবে কোনটাকে, আই এন ডি। তাহলে এটা হচ্ছে অপশন বিটা হচ্ছে, ঠিক আছে। তো আমার তো ইন্ডেক্স তো তোর 0 থেকে স্টার্ট হবে না, এটা হবে আইএনডি। তো যদি এটাকে যদি তোরা তোরা রান করিয়ে দেখতে পারিস তো খুবই ভালো হয়, কম্পাইলারে যদি এটাকে রান করাতে পারিস তো খুবই ভালো হয়। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার।
তাহলে তারপরের কোশ্চেন 20 নাম্বার কোশ্চেন। এটা একটা প্রোগ্রাম দেওয়া আছে, আউটপুটটা বের করতে বলেছে। বল কি হবে এটা? এটা অনেকটা সেই শপিং এর মতন কনসেপ্টটা, মানে কল বাই রেফারেন্সের একটা এক্সাম্পল। 5 আর 6 এর মধ্যে এখানে ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। টেস্ট বলে একটা ফাংশন আছে, টেস্ট ফাংশনটা দুটোই পয়েন্টার নেয় অ্যাজ এ প্যারামিটার, আর আমি এখান থেকে টেস্ট ফাংশনটাকে কল করেছি, এ এর অ্যাড্রেস আর বি এর অ্যাড্রেস পাস করিয়েছি, কল বাই রেফারেন্সের এক্সাম্পল দিয়ে আর এ আর বিটাকে আমরা প্রিন্ট করছি। তো কল বাই রেফারেন্সে আমি ফর্মাল প্যারামিটারে চেঞ্জ করবো, তার রিফ্লেকশন আমার অ্যাকচুয়াল প্যারামিটারে পড়বে, এটাই তো কল বাই রেফারেন্স। তো আমরা পি আর কিউতে আমরা চেঞ্জ করছি, পি আর কিউটাকে চেঞ্জ করছি, পি আর কিউটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, তার রিফ্লেকশন আমার কিন্তু এ আর বি তে পড়বে। কি করলাম আমরা? এ এর মান 5, বি এর মান 6, তাহলে স্টার অফ পি ইকুয়ালস টু স্টার অফ পি স্টার অফ কিউ। স্টার মানে এখানে স্টারটা কিন্তু মাল্টিপ্লিকেশন অপারেটর, তাহলে 5 ইন্টু 6 তার মানে হচ্ছে 30, তাহলে স্টার অফ পি মানে এখন 30 হলো। ওকে, স্টার অফ কিউ ইজ ইকুয়াল টু স্টার অফ পি প্লাস স্টার অফ কিউ, তাহলে স্টার অফ পিটা তখন 30 হয়ে গেছে, আর স্টার অফ কিউ মানে হচ্ছে এখন 6, তাই তো? 30 প্লাস 6 মানে হচ্ছে 36, তাহলে স্টার অফ পিটা হচ্ছে 30 আর স্টার অফ কিউটা হচ্ছে 36। ওকে, তাহলে স্টার অফ কিউটা হয়ে গেল 36। এবার -6 36। হ্যাঁ, এবার স্টার অফ পি ইজ ইকুয়াল টু 30 মাইনাস 36, তাহলে 30 মাইনাস 36 মানে হচ্ছে -6, তাহলে -6, তাহলে স্টার অফ পিটা হচ্ছে -6 আর কিউটা হচ্ছে 36, তাহলে অপশন ডিটা হচ্ছে অ্যান্সার। ও সরি, -6 আর 36, তাহলে হচ্ছে অপশন এটা হচ্ছে অ্যান্সার। ওকে, চাও তোরা কম্পাইলার দিয়ে এটাকে একটু রান করিয়ে দেখবি কনফার্মেশন, মানে কনফার্ম হওয়ার জন্য। ওকে, এটা তো আমরা ম্যানুয়ালি, হ্যাঁ রান করালাম -6 আর মানে 36 36 আমাদের ড্রাই রান করে তাই আসলো -6 আর 36। ঠিক আছে, তো এটা গেল 20 নাম্বার কোশ্চেনটা। অপশন এটা হচ্ছে অ্যান্সার, -6 আর 36। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন তো খুবই সহজ। ডিস্টিংগুইশ বিটুইন ফাংশন এন্ড ম্যাক্রো জানি আমরা সবাই, 5টা ডিফারেন্স দিতে হবে অ্যাট লিস্ট। ওকে, 5টা পয়েন্ট লিখতে হবে দুটোর এগেইনস্টে। আর ক্লাসিফাই মোডস ফর ওপেনিং ফাইল উইথ এক্সাম্পল, কি কি মোডে আমরা ফাইলকে ওপেন করতে পারি সেটাকে ক্লাসিফাই করতে হবে, আর তাদের একটা করে এক্সাম্পল দিতে হবে। মানে এক্সাম্পল মানে ওই 3 লাইনের কোড। আমি রিড মোডে ওপেন করছি, তার জন্য আমি 3 লাইনের কোড লিখলাম একটা। আমি রাইট মোডে ওপেন করছি, অ্যাপেন্ড মোডে ওপেন করছি, সেগুলো সব আমাকে কিন্তু এক্সাম্পল দিতে হবে। ওকে, 3 লাইন করে এক্সাম্পল দিতে হবে। বুঝা গেল? হ্যাঁ স্যার। তো আমি ফাইলটা শেয়ার করছি একবার, ফাইলটা শেয়ার করছি বলে আমি স্ক্রিনটা শেয়ার করছি, তোরা একবার ওটাকে স্ক্রিনশট নিয়ে রাখ, বা যাদের লাগবে তারা একটু ছবি তুলে নেয়। ওকে, তেরো পর্যন্ত এটা গেল, আর 13 থেকে 20। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমাদের কোশ্চেন ডিসকাশন, মডেল কোশ্চেন ডিসকাশন আমাদের কমপ্লিট। ওকে, লার্নিং ম্যাটেরিয়াল সবাই সব পেয়ে গেছি, শুধুমাত্র A2D আর D2 এটা বাদ দিয়ে, তাই তো? DLD-র হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমি ডিজিটালের ওটা আমি A2D আর D2 এ কনভার্টার ওটা আমি স্ক্যান করে পাঠাবো। ওটা আগের দিনে ওরা এসেছিল শুভদীপরা, আমি ওটা বলতে জাস্ট ভুলে গেছি যে ওটাও তোরা স্ক্যান করে নিতে পারিস, তখন পড়ানো হয়নি বলে আরো বলিনি। তো যাই হোক, ওটা
হাতে লেখাই আছে, ওটাকে একটু তোরা স্ক্যান করে, আমি স্ক্যান করে পাঠাবো। ওকে, স্ক্যান করে আমি এটাকে শেয়ার করবো, তাহলেই লার্নিং ম্যাটেরিয়াল সব কমপ্লিট হয়ে যাবে। আমি এটা স্ক্যান করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি এটা স্ক্যান করে পাঠিয়ে দেবো। আমাকে ইন্টারনাল চলাকালীন একটু মনে করাবি। ইন্টারনাল কেন, আমি আগেই পাঠিয়ে দেবো, তার আগেই পাঠিয়ে দেবো, কালকেই হয়তো পাঠিয়ে দেবো, ঠিক আছে? বল, কোনো কোশ্চেন থাকলে বল। স্যার এবারও ফার্স্ট ইন্টারনালের মতো ওই কভার পেজ গুলো প্রিন্ট আউট বার করতে হবে তো? ওখানে তো ইন্টারনাল বলে তো কিছু মেনশন নেই, জাস্ট টিক মারার ব্যাপারটা ছিল, তাই তো? ফার্স্ট না সেকেন্ড, সেখানে টিক টিক মারতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে তো ওই কভার, আমি লাস্ট যে কভার পেজটা পাঠিয়েছি ওই কভার পেজটাতেই হবে। স্যার যেটাতে রেজিস্ট্রেশন নাম্বারটা হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, এক্স্যাক্টলি তাই। কারণ ওখানে দেখ, ওখানে তো ইন্টারনাল চেঞ্জ হওয়ার জন্য, ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য তো ফ্রন্ট পেজে কিছু চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ওখানে সেকেন্ড লিখবি তোরা। আর সাবজেক্ট কোড তো ওই কোশ্চেন কোড যেমন ছিল তেমনই থাকছে আগে, হ্যাঁ, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। শুধু ম্যাথের কোশ্চেন কোডটা একটু দেখে নিবি, কিন্তু আগে তোরা 201 করেছিলি, ওটা 334 সামথিং এরকম কিছু একটা হবে। হ্যাঁ, ওটা দেখে একটু করবি, তাহলেই হবে। স্যার পেজ গুলো যেরকম আগের বারে মার্জিন চারদিকে যে নিচে প্রিন্ট আউট ছিল ওরকমই তো? বাকি সমস্ত কিছু একই, ঠিক আছে? বাকি তোরা এখন প্রিন্ট করিস না, তাও আমি একবার জেনে নিই এক্সামিনেশন ইয়ের কাছ থেকে, কনভেনারের কাছ থেকে, তারপরে করবে। আমি গ্রুপে আমি জানিয়ে দেবো স্ট্যাটাস, মানে ঠিক আছে, আপডেট দিয়ে দেবো। এখন প্রিন্ট করার দরকার নেই। ওকে স্যার। আমি জানাবো, তারপরে প্রিন্ট করবি। যদি ওটাই হবে তাও আমি একবার কনফার্ম হব, তারপরেই করবি। বল, কোনো কোশ্চেন থাকলে বল। না স্যার, ঠিক আছে। তোদের মধ্যে কেউ হোস্টেলে থাকতিস নাকি সেকেন্ড ইয়ার থেকে? হোস্টেলে থাকতিস এমন কেউ আছিস? না স্যার। কেউ থাকতিস না, তাই তো? না, কারণ এই ক্লাসটা শুরু হবে তো ধরে নে 8 তারিখের পর থেকে, তো যাদের হোস্টেলে থাকতিস তারা তো হোস্টেল তো খোলেনি, তো তাদেরকে বাড়ি থেকেই হয়তো যাওয়া আসা করতে হতো, সেই জন্য আমি আরো জিজ্ঞেস করলাম। যাই হোক, তোদের কোনো সমস্যা হবে না, তোদের তো এখানেই থাকতে, মানে তোদের তো বাড়ি এখানেই, বাকিদের সেটা নিয়ে সমস্যা হবে না। স্যার এবার কি আমাদের ল্যাবের এক্সাম হবে? হ্যাঁ, হতে পারে। ল্যাবে এক্সাম না হওয়ার তো কিছু নেই, সেমিস্টারটা অফলাইন হবে না অনলাইন হবে সেটা এখন বড় প্রশ্ন। আর সেমটা কি মার্চের লাস্টে হবে? সেটা আমরা এক্সপেক্ট করছি, বুঝলি? সেটা আমরা হয়তো এক্সপেক্ট করছি, দেখা যাক এখন কি হয়। স্যার সেমটা অনলাইন হবে তো? হ্যাঁ, অনলাইন হবে কিনা এখন বলতে পারছি না, কাউন্সিল যা বলবে। কাউন্সিল যা বলবে, আমরা এখন এটা কি মানে সঠিক কিছু বলতে পারছি না, বুঝলি? দেখ কি হয়। স্যার আমাদের কি এখন এভরিডেই থাকবে ক্লাস, না সপ্তাহে কয়েকটা দিন? ক্লাসটা মানে রোজই কি ক্লাস থাকবে, মানে ল্যাবের, নাকি সপ্তাহে 2-1 দিন? না, ল্যাবে 6 দিনই থাকবে ক্লাস, শনিবারটা হয়তো থাকবে না। আচ্ছা। ল্যাবের ক্লাসটা হয়তো 8 থেকে 10 দিন হবে, মানে গেস করা হচ্ছে। 2 সপ্তাহ ধর, সপ্তাহে 5 দিন করে, সোম থেকে শুক্র 10টায়, যেমন কলেজ আওয়ার্স যেমন 10টার মধ্যে আসতে হবে, 5টা পর্যন্ত ল্যাব হবে, ঠিক আছে? 5টা পর্যন্ত ল্যাব হবে, 5টা ছুটি হবে। আর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ বোথ হাফই ল্যাব থাকবে, কারণ তোদের তো অনেকগুলো ল্যাবের সাবজেক্ট, অনেকগুলো ল্যাব আছে, গ্রুপ করে করে ল্যাব হবে, মানে 25 জন ম্যাক্সিমাম।
একটা ল্যাবের আমাদের ক্যাপাসিটি হচ্ছে 30 জন, মানে 30টা করে মেশিন আছে ল্যাব 1 ল্যাব 2 তে। তো 25-26 জন করে আমাদের গ্রুপে আমরা দেখবি মানে ফেলবো। রুটিনটা যখন দেখবি তখন সেখানে গ্রুপটা মেনশন করা আছে যে গ্রুপ এ তে কারা থাকবে, গ্রুপ বি তে কারা থাকবে, ঠিক আছে? রোল নাম্বার ধরেই করা হয়েছে। তো সেই গ্রুপ ধরে ধরে ল্যাব হবে, একসঙ্গে তো নয়, একটা গ্রুপে ল্যাব একটা হবে ফার্স্ট হাফে, সেই সময়টা অন্য গ্রুপে অন্য ল্যাব চলবে, আবার সেটা সোয়াপ হয়ে যাবে সেকেন্ড হাফে, ঠিক আছে? এরকম ভাবে ল্যাবটা হবে। আর ল্যাবের সময় যখন আসবি, যখন সমস্ত রকম সবকিছুই নিয়ে আসতে হবে, স্যানিটাইজার, মাস্ক তো অবশ্যই থাকতে হবে, স্যানিটাইজার সঙ্গে করে নিয়ে আসবি। এখানেও আমরা স্যানিটাইজ করা হবে, এখানে লোক থাকবে, ল্যাবে ঢোকার সময় স্যানিটাইজ করা হবে। আর ল্যাব ফার্স্ট হাফ সেকেন্ড হাফ বোথ হাফই কিন্তু ল্যাবটাও স্যানিটাইজ করা হয়, ঠিক আছে? ফার্স্ট হাফে ধরে যারা ক্লাস করলো, ক্লাস হয়ে যাওয়ার পরে কিন্তু ল্যাবটা স্যানিটাইজ হয়, দেন তারপরে কিন্তু সেকেন্ড হাফে আবার ল্যাবটা স্টার্ট হয়। আবার কলেজ পরের দিন আবার সকালবেলা কিন্তু ফার্স্টে তোর 9টা থেকে 10টার মধ্যে ল্যাবগুলো স্যানিটাইজ হয়, তারপরে কিন্তু স্টুডেন্টরা ঢুকতে পারে। ওকে, তো গেটে ঢোকার সময় একবার স্যানিটাইজ হবে সবকিছু, তারপরে ল্যাবে ঢোকার সময় কিন্তু আবার স্যানিটাইজ করা হবে। এরকম ভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, তোদেরকেও করতে হবে, আমাদেরকেও করতে হবে, সেইভাবে ক্লাসটাও করতে হবে। ওকে, যাই হোক, তো সেই সময় সবাইকেই আসতে হবে, কারণ ল্যাবের অ্যাটেন্ডেন্সটা খুবই দরকার, যেহেতু এটা গভর্নমেন্টের অর্ডার, মানে আমাদের স্টেট কাউন্সিলের যে ডিটিএনটি আছে তাদের অর্ডার, সেই ওয়াইজ আমাদেরকে সবাইকেই আসতে হবে। তোদেরকেও আসতে হবে, কারণ এখানে ল্যাব না করলে তারপরে কিন্তু ল্যাব অ্যাসেসমেন্ট তো জানিস তোরা কিভাবে হয়, সেই অ্যাসেসমেন্ট হবে প্রত্যেকটা ল্যাবে, তার উপরে কিন্তু মার্কসটা ডিপেন্ড করছে ল্যাবে। অনলাইনে কি করেছিস না করেছিস সেটা কিন্তু আর দেখা হবে না, অফলাইনে ল্যাব যেগুলো হবে সেগুলো কিন্তু অনলাইন যেখানে শেষ হয়েছে তারপর থেকে ওখানে অফলাইনে ল্যাবটা স্টার্ট হবে। তারপরে যেগুলো ডিউ আছে সেগুলোকে ফার্স্টে করে নিয়ে, মানে যেগুলো হয়তো হয়নি, যেমন ধরনের সিএ দুটো হয়তো জব হয়নি এখনো, 4 পর্যন্ত হয়েছে, 5-6 হয়নি, তো জব 5 জব 6টা প্রথমে কমপ্লিট হবে অফলাইনে, দেন তারপরে আবার জব 1 থেকে স্টার্ট হবে, বা জব 1 থেকে জব 4 এর মধ্যে ওই টাইমের মধ্যে যটা হবে তটা হবে, বাকিগুলো তো অনলাইনে হয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা ল্যাবের ক্ষেত্রে এরকম এই শিডিউলটা ফলো হবে, এরকম ভাবে করানো হবে, ঠিক আছে? মানে প্রথম থেকেই যে শুরু হবে তা কিন্তু নয়, যতটা অনলাইনে হয়েছে তারপর থেকে স্টার্ট হবে, সেটা শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে স্টার্ট হবে। ওকে, তো তার জন্য ম্যানুয়াল গুলো কি সব অফলাইনে সাইন হবে? হ্যাঁ, ম্যানুয়াল গুলো অফলাইনে সাইন হবে, তোরা তো অনলাইনে অনেকে পাঠিয়েছিস, যেটা পাঠানো আছে থাক, তোদের তো লেখা আছে, তোরা তো লিখেই তারপরে স্ক্যান করে পাঠিয়েছিস, তাহলে প্রত্যেকের কাছে আছে, তো প্রত্যেকে একটা করে ফ্ল্যাট ফাইল কিনে নিবি, ফ্ল্যাট ফাইলে করে ওই মানে পেজ গুলোকে ঢুকিয়ে ফ্ল্যাট ফাইলে করে এসে আমাদেরকে জমা করবি, রেসপেক্টিভ ল্যাবের সাবজেক্টের যে টিচার থাকবে তাকে সাবমিট মানে করবি। যেগুলো হয়ে গেছে সেগুলো তো? সেগুলো অবশ্যই যেগুলো হয়ে গেছে সেগুলো, আর যেগুলো হবে তারপরে উইকে সেটা আবার সাবমিট করতে হবে, সেগুলো তো আছে, ঠিক আছে? এটা আমরা ম্যানুয়ালি আমরা এখানেই সাইন করে দেবো, ম্যানুয়াল সাইন করে দেবো, তারপরে মার্কস আছে। ওকে, আর মেন মার্কসটা থাকবে ম্যানুয়াল সাবমিশন আর হচ্ছে ভাইবা। ওকে, জব পারফরমেন্সের উপর ভাইবাটা ডিপেন্ড করবে, জব পারফরমেন্স ভালো করতে না পারলে তো ভাইবা অ্যান্সার দিতে পারবি না, তো ভাইবা আর ম্যানুয়ালের উপরে কিন্তু মার্কসটা, মেন মার্কসটা কিন্তু ওর উপরেই দেওয়া হবে। যদি 25 নাম্বার থাকে তাহলে 15-10-এ ডিভাইড করা হবে, 15 নম্বর হয়তো ভাইবা থাকবে আর 10 নম্বর হয়তো ম্যানুয়াল সাবমিশন থাকবে। ওকে, যদি 25 নাম্বার থাকে ইন্টারনালে ল্যাবের, যেগুলো 50 নাম্বারের যেগুলো ল্যাব, যেগুলো 100 নাম্বার সেগুলো 50-50 ইন্টারনাল 50 আর এক্সটার্নাল 50, তার ক্ষেত্রে হয়তো মার্কসটা বাড়বে, 30-20 হবে, এই ডিভিশনটা ফলো হবে। ওকে, তো সবাই মানে অ্যাটেন্ডেন্সটা সবাই রাখার চেষ্টা করবি, নাহলে কিন্তু ল্যাবের মার্কস কমে যাবে, মানে এর উপরে কিন্তু পুরো অ্যাসেসমেন্টটা ডিপেন্ড করছে। আর তোদের তো করা আরো উচিত, কারণ তোরা তো এখনো ডিপার্টমেন্টাল কোনো এখনো ল্যাব করিসনি, মানে অফলাইন, অতএব তোদের ক্ষেত্রে সেটা তো খুবই দরকার, ঠিক আছে? অতএব সেটার জন্য কিন্তু সবাইকে আসতে হবে, সবাইকে এসে ল্যাবটা করতে হবে। যাই হোক, অ্যাটেন্ডেন্সটা দিয়ে নে সবাই। স্যার ফাইল হ্যান্ডলিং এন্ড সিএল লার্নিং মেটেরিয়ালটা একটু দিয়ে দেবেন, ওটা দেননি মনে হচ্ছে। বুঝতে পারলাম না কি বললি।
স্যার বললাম যে ফাইল হ্যান্ডেলিং ইন সি এর লার্নিং মেটেরিয়ালটা একটু দিয়ে দেবেন। পাঠিয়েছি তো, আমি তো সবগুলো একসাথে পাঠিয়েছি। স্যার 7 অব্দি আছে প্রি প্রসেসর ডিরেক্টিভ। ফাইল নেই, আমি তো পুরো ইউনিট ধরে পাঠিয়েছিলাম। কাকে পাঠিয়েছিলাম রে? আমনকে পাঠিয়েছিলাম। ওর মধ্যে কি নেই যেগুলো সত্যি? পাঠিয়েছিলেন ফরওয়ার্ড করে দিয়েছিলাম তো। হ্যাঁ, ওটার মধ্যে কি ফাইল নেই সেটা আমি তোকে জিজ্ঞেস করছি। তুই একবার দেখিস তো ওটার মধ্যে ফাইল হ্যান্ডলিংটা আছে কিনা। হ্যাঁ, না না, মেলটা তো স্যার ফাইল হ্যান্ডলিং এর আগে পাঠিয়েছিলেন। হ্যাঁ স্যার ওটা পরে পাঠাবেন বলেছিলেন। হ্যাঁ, ওকে পরে ওকে। পাঠাবেন। প্রি আচ্ছা পর্যন্ত আচ্ছা আচ্ছা, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি ইউনিট আজকে। 7 অব্দি আছে। না কিন্তু আমি দেখ একটা পুরো অল ইউনিট বলে আমি দেখ পাঠিয়েছিলাম, সেখানে দেখ ফাইল হ্যান্ডলিং আছে। হ্যাঁ, তারপরে দেখ আরেকটা ইউনিট ছিল, হ্যাঁ টাফ নাটস বলে একটা দেখবি ইউনিট ছিল। আমি জানি না যদিও, সেটা একবার তোরা দেখে নিবি। আমি হ্যাঁ পাঠিয়ে স্যার, দিচ্ছি আরেকবার। আমরা দেখে বলবো। হ্যাঁ স্যার তোরা কিন্তু দেখে বলবি। হ্যাঁ, কারণ ওখানে দেখবি টোটাল দেখবি 9টা ছিল, 9টা দেখবি ওখানে ইউনিট ছিল। ঠিক আছে, ইন্টারভিউ কোশ্চেন বলে একটা পার্ট ছিল, সেটা পাঠিয়েছি কিনা জানি না, যাই হোক সেটা লাগবে না। কিন্তু আমি দেখবি ফাইল হ্যান্ডলিংটা মনে হয় পাঠিয়েছি। যদি না পাঠাতে যদি না পাঠাই তাহলে আমাকে আবার বলবি গ্রুপে, আমি তাহলে পাঠিয়ে দেবো একবার। ওকে ওকে, চল অ্যাটেন্ডেন্সটাতে। কালকে আছে নাকি আমার ক্লাস? কালকে সি আছে মনে হয়। কালকে সি আছে। ওকে, সি এর আমরা রিভিশন, হ্যাঁ রিভিশন ক্লাস করবো আমরা সি এর। ঠিক আছে, কার কোন টপিকে প্রবলেম হচ্ছে একটু দেখে আসবি, কালকে আমাকে বলবি সেই স্যার টপিক। আপনি অল ইউনিটে যেটা পাঠিয়েছিলেন সেটা সি প্রোগ্রামিং এ। হুম হুম হুম, তোর মধ্যে তো ফাইল থাকবে। হ্যাঁ স্যার আছে ওটা। হুম, ঠিক আছে, আমি তাহলে আর পাঠাবো না, তো পাঠিয়ে দিয়েছি, তো পেয়ে গেছিস। যাই হোক, চল। অভিনন্দন, অভিনন্দন আছিস? নেই? দিশা, ইয়েস স্যার। আমন, ইয়েস স্যার। জিনিয়া, জিনিয়া, হিল্লোল, প্রেজেন্ট স্যার। ইশিকা, Yes, sir. ঋতিকা, Yes, sir. সৌরভ, ইয়েস স্যার। সীতমা, Present, sir. সুদীপ্ত, ইয়েস স্যার। অনিন্দিতা, অনিন্দিতা, অরিত্র, ইয়েস স্যার। তুষার, ইয়েস স্যার।